বরের পাশে বউ বেশি আপন ছোট বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো নিতু। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। 7 বছরের সংসার তার। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের। বিয়ের এত বছর পরও যখন বাচ্চা হয় না নিতুর, তখন নিতু তার বর মাহিনকে অনেক জোর করে দ্বিতীয় বিয়ে করতে। কই, তখন তো মাহিন বিয়ে করেনি। আর বলেছে, আমার সন্তান লাগবে না নিতু, জীবনে তুমি পাশে থাকলেই হবে। শুধু নিতু না, পাড়াপড়শি কেউই তো মাহিনকে কম কথা বলেনি দ্বিতীয় বিয়ের কথা। মাহিনের এক কথা, সে বিয়ে করবে না। তাহলে হঠাৎ করে নিজের শালী মিমি, যাকে কিনা আপন ছোট বোনের মতো দেখত, তাকে বিয়ে করলো মাহিন? না না, এসব নিশ্চয়ই মজা করছে তারা নিতুর সাথে। মাহিন এ কাজ করতেই পারে না। আর মিমি কি করে পারবে বুবুর সংসার ভাঙতে? কখনোই না। দরজার বাইরে মিমি আর মাহিন ধরা পড়া চোরের মতো চুপসে দাঁড়িয়ে আছে। ভেতরে নিতু এসব ভাবনায় মশগুল। তার মাঝে নিতুর শাশুড়ি সালমা চৌধুরী এসে দাঁড়ালো নিতুর পাশে। কারো পায়ের শব্দে টনক নড়ল নিতুর। একগাল হেসে মিমিকে টেনে নিজের কাছে এনে বলল, কিরে ফাজিল, এভাবে চমকে দেয় কেউ? মজা করার আর কায়দা পেলি না কোনো? মিমি ছলছল চোখে নিতুর দিকে তাকিয়ে আছে। মিমির থেকে দৃষ্টি সরিয়ে মাহিনকে কিছু বলবে, তার আগে মিমির জলজমা নয়নের প্রাণে বটকে যায় নিতুর চোখ। কি হয়েছে মিমি, কাঁদছিস কেন তুই? কি হয়েছে বল বুবুকে। কান্নার বেগ বেড়ে গেল মিমির। নিতুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল সে। মাহিন নিচু স্বরে বলল, আমরা বিয়ে করেছি। কথাটা শুনে যেন আটকে উঠল নিতু। নড়াচড়া করতেও ভুলে গেছে। সালমা চৌধুরী হুঙ্কার করে উঠল, কি বলছিস কি তোরা? এরকম মজা কেউ করে নাকি মাহিন? মজা করছি না আম্মা। সালমা চৌধুরী দেখল সবাইকে এক নজর। বের হয়ে যা এক্ষুনি, এই বাড়ি থেকে বেরিয়ে যা। নিতু মিমিকে এক ঝটকায় মিমিকে ছাড়িয়ে নিল। কাউকে কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়াতেই মিমি দৌড়ে সে নিতুর পা ঝাঁপিয়ে পড়ল। শত চেষ্টা করেও নিতু এক পা নড়াতে পারছে না পাটা। এত শক্ত করে ধরেছে মিমি। বউ, আমায় ক্ষমা করে দে, এ বাড়িতে থাকতে দে আমায়। কয়টা দিন থাকতে দে। পায়ে পড়ি, তোর এভাবে তাড়িয়ে দিস না আমায়। আমি নিরুপায় হয়ে এসেছি। ইতোমধ্যে মাহিনের বাবা সেলিমও এখানে উপস্থিত হয়েছে। সকলে নিশ্চুপ হয়ে দুই বোনের কাহিনী দেখে যাচ্ছে। কি বলবে কেউ যেন বুঝে উঠতে পারছে না। মিমির চিৎকার নিতুর ভিতর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো না। কান অব্দি তা সীমাবদ্ধই রইল। মিমি পা ছাড় আমার বলে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মিমিকে পা থেকে হ্যাচকা মেরে নিজের পা ছাড়িয়ে নেয় নিতু। যার ফলে মিমি দুহাত দূরে গিয়ে ছিটকে পড়ে। যে বোনের গায়ে কখনো ফুলের টোকা লাগতে দেয়নি নিতু, সে বোন কিনা আজ থেকে এক প্রতিদান দিল। না, এ কষ্ট কি করে সহ্য করা যায়। দৌড়ে চলে যেতে নিল নিতু। তুই যদি আমায় তাড়িয়ে দিস, তাহলে মৃত্যু আমার একমাত্র পথ হবে। আর আমার মৃত্যুর জন্য শুধু তুই দায়ী থাকবে বাবু। আমার মরামুখ দেখার জন্য তৈরি থাকিস। মিমির গলা ফাটিয়ে চিৎকার করার কথাটা যেন নিতুর কলিজায় বিঁধল। মুহূর্তের মধ্যে পা থেমে গেল নিতুর। এ কোন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আমার? কি করব আমি? মনে মনে বলতে বলতে মাটিতে ঢলে পড়ে নিতু। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ তুলে সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিতু। চারপাশে কি আছে না আছে তাকিয়ে দেখতে একদম মন টানছে না তার। বেশ কিছুক্ষণ এভাবে থেকে উঠে বসল নিতু। মাহিন এগিয়ে আসলো তাকে সাহায্য করতে। দুপা এগিয়েও আবার পিছিয়ে গেল কি মনে করে। সে কি, অসুস্থ শরীর নিয়ে উঠতে যাচ্ছ কেন বৌমা? সেলিম চৌধুরীর থমথমে কণ্ঠে শুনে সালমাও বলল, উঠছ কেন? ডাক্তার বলেছে রেস্ট নিতে। তাদের কথার কোনো উত্তর না দিয়ে নিতু পাল্টা প্রশ্ন করল, ও কোথায়? কারোর বুঝতে বাকি রইল না নিতু মিমিকে অভিমানীয় বলে সম্বোধন করেছে। মাহিন নির্বাক হয়ে দেখে গেল সবটা। কি বা বলার আছে তার? মিমি এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। যার দরুন নিতু বের হওয়ার সময় দু বোনের চোখাচোখি হলো একবার। মিমি চট করে দৃষ্টি সরিয়ে নেয় নিতুর থেকে। বোনের দৃষ্টিতে দৃষ্টি রাখার মুখ যে তার নেই। নিতু কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে কাপড় গোছাতে থাকে। তার পিছন পিছন সকলে তার রুমে গেছে। সালমা চৌধুরী জিজ্ঞেস করে, কাপড় গোছাচ্ছ কেন বৌমা? বাড়ি চলে যাব আমি। সে কি কথা? তোমার সংসার ফেলে তুমি চলে যাবে মানে? একদম মাথা ঠান্ডা করে বসো দেখি। তোমার মাকে কল করেছি, আসতে বলেছে ওনাকে। সে আসুক, তারপর বাকি কথা হবে। ডাক্তার বলেছে তোমায় রেস্ট নিতে। চুপচাপ শুয়ে থাকো এবার, বলে সালমা চৌধুরী নিতুর হাত থেকে কাপড় রেখে জোর করে তাকে শুয়ে দিল। মিমি আর ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিল তাদের। এরপর তাদের উদ্দেশ্য করে বলল, এখানে দাঁড়িয়ে রূপ দেখানোর দরকার নেই কারো। সবাই অন্য রুমে যাও,
বৌমা এখানেই থাকতে দাও। সকালে বের হতেই সেলিম চৌধুরীকে আস্তে করে বলল, এখানে থাকো। বৌমা কখন কি করে বসে খেয়াল রেখো। কাজের মেয়েটা 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছে। আমি দুপুরে রান্না বসাই। সেলিম চৌধুরী পত্রিকা নিয়ে চেয়ারে বসে পড়ছে। নিতু শুয়ে শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখের সামনে বারবার সকালে সে দৃশ্য। মাহিনীর পাশে লাল বেনারসি পরে বউ সাজে মিমি দাঁড়িয়ে। ইস, সে কি ভোলার মতো। আর কিছুক্ষণের মধ্যে মা আসবে। মা জানে না এখনো। যখন জানবে এসব ঘটনা কি করবে মা। মধ্যবিত্ত সংসার তাদের। নিতু যখন এসএসসি পরীক্ষা দেয় তখন তার বাবা মারা যায়। নিতুর প্রায় 4 বছরের ছোট মিমি তখন অনেকটাই ছোট। বাবার মৃত্যুর পর ব্যাংকে রেখে যাওয়া টাকার লাভ আর নিতুর টুকটাক টিউশনের টাকায় জীবন চলে যায় তাদের। অভাব দেখা দেয়নি তেমন কখনো। আর নিতুর বিয়ের পর মাহিন মিমির লেখাপড়ার সকল খরচ দেয়। চৌধুরী পরিবারে এমন দু একজনের খরচ বহন করা তেমন ব্যাপার না। যদিও নিতু নিতে চায়নি, তবে তার শ্বশুর শাশুড়ি সহ মাহিন সকলে বেশ ভালো মানুষ, যার কারণে সে আর দ্বিমত করেনি। নিজের সবটা দিয়ে নিতু তার বোনকে ভালোবাসত। মা পর্যন্ত কখনো মিমিকে কিছু বলতে পারেনি নিতুর কারণে। মিমির মন খারাপ হলে, মা বকলে বা যে কোনো দরকারে ছোটে আসতো এ বাড়িতে বুবুর কাছে। বুবু যেন তার সকল সমস্যার সমাধান। সালমা চৌধুরী বেশ আদর করত মেয়েটাকে। নিতু সবসময় ছায়া হয়ে মিমিকে আগলে রেখেছে। আর সে বোন তাকে এভাবে প্রতিদান দিল। দুপুরে রান্না হলেও কারো খাওয়া হলো না আর। রেহানা বেগম এসেছে ঘণ্টাখানেক আগে। মিমিকে এ বাড়িতে দেখে বেশ অবাক হয়েছিল। সেলিম চৌধুরী রেহানাকে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনা এক এক করে বলে। সব শুনে তিনি মিমিকে বলে, বাড়ি চল। ভয়ে ভয়ে মিমি উত্তর দেয়, আমি বাড়ি যাব না। কথা বলতে দেরি হয়। মিমির গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হয় না। থাপ্পড়ের শব্দে কেঁপে ওঠে নিত। বোনকে সামান্য ধমকটাও সে শুনতে দেয়নি কখনো। আর আজ সে বোনকে নিজের চোখের সামনে মারছে দেখেও নিজেকে সামলে নিল নিত। রেহান আবার বলতে লাগলো, ভালো চাইলে বাড়ি চল, নয়তো তোকে মেরে ফেলবো আজ। বলে আরও একটা থাপ্পড় দিতে নেবে। তখনই মিমি বলল, আমি বাঁচতে চাই। আর আমাকে এ বাড়িতে থাকতে না দিলে আমার লাশ পাবে তোমরা। এতক্ষণে চুপ থাকা মাহিন এবার বলল, মিমিকে এ বাড়িতে থাকতে দেন আম্মা। রেহানার কারো কোনো কথা শুনল না। মিমিকে টেনে হেঁচড়ে বের করতে চাইল। ওড়নার কোনায় বেঁধে রাখা ব্লেডটা খুব কৌশলে বের হয়ে নিজের হাতে রগের মাঝ বরাবর রেখে চিৎকার করল মিমি, আমায় বেশি জোর করলে এখানেই সব শেষ করে দিব। মিমির কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সকলে। নিতুর ভেতরে কষ্টের বন্যা বয়ে যাচ্ছে। চোখের সামনে প্রিয় বোনের মৃত্যু দেখতে পারবে সে, নাকি পারবে প্রিয় স্বামীর পাশে সেই বোনকে দেখতে? ছেড়ে দাও মা। নিতুর স্পষ্ট কণ্ঠ। নিতুর কথায় রেহানা মেয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে করে মিমির হাতটা ছেড়ে দিয়ে ধীর পায়ে নিতুর পাশে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করল, কি বলতে চাচ্ছিস নিতু? নিতু মাহিনীর দিকে তাকালো একবার। এক কোণে নজাত হয়ে দৃষ্টি মেঝেতে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। নিতু দৃষ্টি সরিয়ে নিল সেদিক থেকে। দৃষ্টি সরিয়ে মেঝেতে পড়ে থাকা মিমির দিকে একবার তাকালো। বাবা মারা যাওয়ার পর প্রাণপ্রিয় বোনটার গায়ে ফুলের টোকা লাগতে দেয়নি। সে বোনের আজ এই অবস্থা। চোখ সরিয়ে নিল নিতু। নিতু থমথমে গলায় ছেড়ে ছেড়ে বলল, ও যখন এখানে থাকতে চাচ্ছে, বেশ, এখানে থাকতে দাও। তুমি বাড়ি চলে যাও। কিন্তু রেহানাকে থামিয়ে দিল নিতু। কোনো কিন্তু না মা, আমি বলছি সবটা সামলে নিব, তুমি চলে যাও। তারপর সালমার সেলিম চৌধুরীর দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল নিতু, মিমি এই বাড়িতে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? সালমার সেলিম নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করে নিল একবার। সেলিম চৌধুরীর চোখের ইশারায় কিছু একটা বোঝালো স্ত্রীকে। তিনিও মাথা জাগিয়ে হ্যাঁ বোধক বুঝিয়ে নিতুকে বলল, আমরা আর কি বলবো, আমাদের বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। তোমার সংসার, প্রথম যেদিন এ বাড়িতে তোমাকে বউ করে আনি, সেদিনই বাড়ির চাবি, বাড়ির সকল দায়িত্ব তোমার হাতে তুলে দেই। আজ পর্যন্ত তুমি সে মর্যাদা রেখেছ। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। তোমার সংসার, স্বামী তোমার, বোনটাও তোমার, সবই তো তোমার আপনজন। কি করবে, কে ভালো হবে সে সিদ্ধান্ত তুমি ভালো নিতে পারো। তবে একটাই কথা, তুমি বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। প্রয়োজন হলে মাহিনকে বের করে দাও, তবে তোমায় কোথায় যেতে দিচ্ছি না। শ্বশুর শাশুড়ি নিতুকে ঠিক একথা বলবে সে জানত। এ বাড়িতে আসার পর থেকে তারা কোনোদিন নিতুর উপর কিছু চাপিয়ে দেয়নি। সবসময় নিতুকে তার মতামত সিদ্ধান্ত নিতে দিয়েছে। নিতু এবার মনে মনে দীর্ঘ শ্বাস ফেলল। সত্যি, সবাই আমার আপনজন।
কাউকে ফেলে দেওয়ার সাধ্য আমার নাই, তবে আফসোস সবাই আমার আপন, আমি কারো আপন হতে পারলাম না। রেহানা না পারছে বড় মেয়েকে কিছু বলতে, না পারছে ছোট মেয়েকে নিয়ে যেতে। নিতোর কথা মতো রেহানা চলে গেল। যাওয়ার আগে মিমিকে বেশ কথা শুনিয়ে গেল। জন্মের সময় যদি মুখে নুন দিয়ে মেরে ফেলতাম, তাহলে আজ এদিন দেখতে হতো না। কোন পাপে যে তোকে পেটে ধরেছি আল্লাহ জানে। মরতে পারিসনি তুই, তুই মরে গেলেও খুশি হতাম। আরও অনেক কথাই বলে গেল। মিমি একবারের জন্য একটু শব্দ করবে তো দূরের কথা, চোখ তুলে তাকায়নি পর্যন্ত। সায়রা বারবার আলফির গা ঘেঁষে দাঁড়াচ্ছে। সায়রার থেকে ছাই পেয়ে তার লিপস্টিকে লাল করার টুকটুকে ঠোঁটের দিকে অগ্রসর হতেই পিছন থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল আকাশ। কিরে তুই এই চিপাই, আর আমি তোকে সারা ভার্সিটি খুঁজে হয়রান। ওইদিকে কি হয়ে গেছে তার কোনো খবর আছে? আলফি মনে মনে খুব বাজে একটা গালি দিল আকাশকে। সায়রা আগের মতোই আলফির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশ একবার সেদিকে নজর দিয়ে চোখ নামিয়ে নিল। কোন দিকে কি হয়েছে? আরে, মিমির তো বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আলফির। সে কিছু বলার আগে সায়রা বলে উঠল, মিমির বিয়ে হয়েছে তাতে ওর কি? মিমির সাথে তো আলফির ব্রেকআপ হয়ে গেছে 1 সপ্তাহ আগেই। এখন এসব খবর তার শুনে কি হবে, তাই না বেবি? রাগে এক ঝটকায় নিজের কাঁধ থেকে সায়রার হাতটা ছুঁড়ে মারল আলফি। চুপ একদম, সামনে থেকে যা আমার নষ্ট মেয়ে ছেলে, তোর কারণে ব্রেকআপ হয়েছে আমাদের। বলে আলফি নিজেই সায়রার আকাশকে রেখে চলে যেতে নিলে সায়রা বিড়বিড় করে বলে, তোমাকে তো এই নষ্ট আমার কাছে ফিরতে হবে বেবি। আকাশ হাঁক ছেড়ে ডাকল, এই আলফি, কোথায় যাস? আলফি কোনো কথার উত্তর না দিয়ে সামনে এগোতে লাগলো। মিমির কি করে বিয়ে হতে পারে? সে তো প্রেগনেন্ট। বলতে বলতে বারবার মিমির নাম্বার ডায়াল করতে লাগলো, প্রতিবারই ব্যর্থ হচ্ছে। মিমির নাম্বার তো বন্ধ। মাথার চুল টেনে ভার্সিটির মাঠে হাঁটু গেড়ে বসে পড়ল আলফি। আকাশ সায়রার কাঁধে হাত রাখতে রাখতে বলল, এটা কি হলো? পাখি তো হাতের নাগালের বাইরে চলে গেছে। আমাদের প্ল্যান মতো তো কিছুই হলো না। সায়রা বাঁকা হেসে মনে মনে বলল, আমার জন্য তো আরো ভালো হয়েছে। পথের কাঁটা এবারে বিদায় হলো। মুখে বলল, তা তো দেখছি, কি আর করার। তা মিমি কোথায় এখন জানিস নাকি কিছু? না জানলে কি আর তোর কাছে এসে চুরি পরে বসে থাকতাম নাকি? ধুর, ভাল লাগে না। আলফিও তো চলে গেল তোকে নষ্ট বলে গালি দিয়ে। হা হা, চলে গেছে দাগ, সময় হলে এমনি আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো তোরটা পেয়ে যাবি, আমার কি হবে? তুমি বসে বসে আঙ্গুল চুষো, গেলাম আমি। বলে সায়রা চলে গেল। রাতে নিজের কক্ষে শুয়েছিল নিতু। রাত 11টা নাগাদ মাহির রুমে এসে বিছানায় বসতেই নিতু কর্কশ গলায় বলে উঠল, এ রুমে কেন এসেছেন? হতবাক হয়ে তাকিয়ে আছে মাহিন। তো কোথায় যাব? আর তুমি আমায় আপনি করে বলছো কেন? কোথায় যাবেন মানে? বিয়ে করে নতুন বউ এনেছেন, এখন আমার রুমে কি? নতুন ঘরে যান। বলে এক প্রকার ধাক্কা দিয়ে মাহিনকে মিমির রুমে পাঠিয়ে দিল নিতু। আরে, আমার কথাটা তো শোনো নিতু। কোনো কথা শোনো না নিতু। মিমি খাটের এক কোণে কাচুমাচু হয়ে শুয়েছিল। মাহিনকে রুমে আসতে দেখে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলতে ইচ্ছে করল না, তাই আগের মতোই চুপচাপ শুয়ে আছে। মিমিকে চুপ থাকতে দেখে যেন মাহিনের রাগটা তরতর করে বেড়েই চলল। এক প্রকার চিৎকার করে বলল, তুমি কি চাও মিমি? নিতু চলে যেতে নিয়েছিল, হঠাৎ মাহিনের এমন চিৎকার শুনে দাঁড়িয়ে গেল। কান পেতে রইল দরজায়। কেঁপে উঠল মিমি। কাপা কাপা গলায় বলল, মরতে চেয়েছিলাম, তা দেননি। তাহলে এখন নতুন করে জিজ্ঞেস কেন করছেন কি চাই? চুপ। মৃত্যুটা কি এতটাই সহজ যে বললে আর মরে গেলে? মিমি, তুমি যথেষ্ট বড় হয়েছ, বুঝো নিশ্চয়ই মৃত্যুটা সব সমাধান না। না, আমি বুঝি না। এতই যখন সমস্যা, আমি তো আসতে চাইনি কারো বোঝা হয়ে। আমাকে কেন বাঁচালেন? মাহিনের মনে পড়ল, আজ সকালে গাড়িতে করে অফিস যাওয়ার জন্য বের হয়েছিল সকাল 8টার দিকে। হঠাৎ ব্রিজের উপর একটা মেয়ে গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ল। কায়দা করে ব্রেক করে ফেলায় একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। তবুও হালকা ধাক্কায় দুহাত পরিমাণ দূরে ছিটকে পড়ে মেয়েটা। হাতে থাকা মোবাইলটাও রাস্তায় পড়ে ভেঙে যায়। মাহিন গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যেতে চমকে গেল। এ তো মিমি। দ্রুত গিয়ে মিমিকে ধরতে কেঁদে দিল মিমি। কি হয়েছে? তুমি এখানে কেন? আর গাড়ির নিচে ঝাঁপ দিলে কেন? সময় মতো থামাতে না পারলে কি হয়ে যেত? মরতে চাই আমি, ছেড়ে দেন আমায়। হঠাৎ মাহিনের ফোনে কল আসায় কল্পনা থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়ার আগে মিমিকে বলে আসে,
তোমায় আমি আজ রাত সময় দিলাম। কি চাও? কেন এমন করছো বলো? তোমার জন্য আমার সুখের সংসারটা এভাবে নষ্ট হয়ে গেছে মিমি। কেন অবুঝের মতো করছো? ছোট বোনের মতো আদর করতাম আর সে তুমি। বলতে গিয়েও থেমে গেল। একটা মলম এগিয়ে দিল মিমির দিকে। সকালে যে যে জায়গায় ক্ষত হয়েছে সেখানে লাগিয়ে নিও বলে কল ধরে বের হয়ে গেল মাহিন। মাহিনকে বের হতে দেখে দ্রুত রুমে চলে গেল নিতু। মিমি হু হু করে কেঁদে উঠল বুকে বালিশ গুজে। নিজেকে অসহায়ের শেষ সীমানায় দাঁড় করিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখা বিলাসিতা বটে। নিতু বসে বসে ভাবছে মিমি কেন মরতে চাচ্ছে। মিমির সাথে কথা বলতে হবে। মিমি যে পরিস্থিতির শিকার হয়ে এমন করছে বোঝার বাকি নেই নিতুর। সব রাগ অভিমান ভুলে নিতু মিমের রুমের দিকে এগোলো। দরজা ভেতর থেকে বন্ধ করা। আর ডাকলো না মিমিকে। মাহিন গেস্ট রুমে শুয়ে আছে। এক নজর তাকেও দেখিয়ে আসলো। আলফি সমস্ত ভার্সিটির সকলের কাছে মিমির খবর করেছে। শেষ পর্যন্ত ব্যর্থ। কারো কাছে মিমির খোঁজ নেই। না আছে কোনো ফোন নাম্বার। মিমির কাছের ফ্রেন্ড নৌসিনকে তাদের বাড়িতেও পাঠিয়েছিল। মিমির খোঁজ নিয়ে আসতে তাতে লাভ হয়নি। রেহানা কি করে বলবে মিমি নিতুর বাসায়? পরে দেখা যাবে নওশিন বাসায় গিয়ে কেউ যখন জানতে নিতুর বর নাকি মিমিকে বিয়ে করেছে, বলছে তখন এক কান দুকান হতে হতে সারা মহল্লা ভরে যাবে এসব কথায়। তাই রেহানার এক কথা, মিমি কোথায় জানি না। বাড়ি থেকে যে বের হয়েছে আর ফেরেনি। অনেক খোঁজ করেছি পায়নি। নওশিন ব্যর্থ হয়ে ফিরে এসে আলফিকে বলল, আলফি এবার সত্যি ভেঙে পড়েছে। একটাবার খোঁজ পেত মিমির। সত্যি মিমির রাগে কষ্টে আত্মহত্যা করেনি তো? দোষ তারই। সায়রার কথা শুনে নিতুকে অবিশ্বাস করা ঠিক হয়েছে কি? নাকি সত্যি সায়রা সত্যিটা বলেছিল? একটাবার মিমির সাথে কথা বলতে পারলে শান্তি লাগতো। ওই দিন মিমিকে কিছু বলতে সুযোগ না দিয়ে কি ভুলটা যে করেছে সে এখন বুঝতে পারছে। সকাল সকাল চৌধুরী বাড়ির কাজের মেয়ে বেলি চলে এসেছে। বেশ মিশুক মেয়েটা। এসেই কাজে লেগে পড়েছে। রুম ঝাড়ু দিতে দিতে গুনগুনিয়ে গান গাচ্ছিল। সেলিম চৌধুরী সালমা চৌধুরীকে ডেকে বলল, বেলিকে বলো তো একটু জোরে গানটা ধরতে। অনেকদিন হলো আগের দিনের গান শোনা হয় না। সালমা স্বামীকে চোখ রাঙিয়ে বলল, মনে রং লাগছে নাকি তোমার? সেলিম চৌধুরীর বাড়ির বর্তমান অবস্থা ভুলেই বসেছিল। স্ত্রীর কথায় হুঁশ ফিরতে দাঁত দিয়ে জিভ কাটল। সালমা বেলিকে ধমক দিয়ে বলল, বৌমার শরীর ভালো না, ঘুমাচ্ছে। তোর গুনগুন বন্ধ করে কাজ কর। এ মা খালাম্মা, ভাবিজানের কি হয়েছে? জ্বর টর আইল নাকি? আমারে আগে কইতেন। আমি দুদিন কম বেড়ায়া আর দুদিন আগে আয়া পড়তাম। শুরু হয়ে গেছে মেয়ের বকবকানি। এর মাঝে নিতো রুম থেকে বের হলো। তাকে দেখে বেলি এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। ভাবিজান, কি হয়েছে আপনার? শরীর নাকি খারাপ হ্যানতেন? কিছু হয়নি সর। আমি নাস্তা রেডি করে দিচ্ছি নে, তুই মা বাবাকে দিয়াই। সেলিম আর সালমান নিজেদের ঘরে বসে গল্প করছিল। ছেলের বইয়ের চা পছন্দ করে সেলিম। তাই মিতু নিজ হাতে নাস্তা বানায় তাদের জন্য। নিতু নাস্তা তৈরি করতে করতে বেলি এক ফাঁকে মোবাইলটা ঘেঁটে নিল। সে থেকে মন খারাপ তার। অন্যদিন হলে নিতু জিজ্ঞেস করতো মন খারাপের কারণ। তবে আজ কিছু বলল না। বেলি গোমরা মুখে চা নাস্তা নিয়ে গেল রুমে। সেলিম চৌধুরী জিজ্ঞেস করলো, কি রে বেলি, তোর মুখ চোখ কেন? মুখ অমন গোমরা করে রেখেছিস কেন? বেলি যেন এতক্ষণের আটকে রাখা কথা বলার সুযোগ পেল। আর বললেন না খালুজান, আমার ক্রাশটা নাকি কাল বিয়া হয়ে গেছে। আমি তো জানিই না। আজ মোবাইল নেওয়ার দেখলাম। বেশ কৌতূহল জাগলো তাদের। কই তোর ক্রাশ দেখি। বেলি মোবাইলের স্ক্রিনে একটা ফেসবুক পোস্ট বের করে সালমা আর সেলিম চৌধুরীর সামনে রাখল। বর্ষে যে সমন্বয়ক সারজিদ আলমের একটা ছবি। ক্যাপশনে দেওয়া, চাচা সারজিদ ভাই এমন বর্ষা যে কেন? আর সব মেয়েরা বা কাঁদতেছে কেন? দেখে সালমা চৌধুরী বলল, সে এটা তোর ক্রাশ? চোখ গরুর চোখের মতো বড় বড়। হ্যাঁ রে বেলি, তোর চোখে কি কুত্তায় মুতছে নাকি? পাশ থেকে সেলিম চৌধুরী বলে উঠল, এসব কি অশুদ্ধ ভাষা বলছো সালমা? বোমানা বলেছে সুন্দর করে কথা বলতে। বলো কুকুরে হিসু করছে নাকি? বেলি মুখে ভেংচি কেটে চলে যেতে যেতে বলল, কুত্তায় মতে নাই, কুকুরে হিসু করছে। মা গো, কি বড়লোকি ব্যাপার স্যাপার। মিমি রুমের বাইরে থেকে এতক্ষণে সব কিছুই দেখছিল। ইস, কি সুন্দর সংসার ববর, কত শোক। কি এমন হতো আমারও যদি এমন একটা সংসার হতো। পরক্ষণেই ভাবল সবার কপালে কি আর সব থাকে? নিজের জীবন শেষ করে আরও বুবুর সংসারটা নষ্ট করছে এসে। আরে মিমি আপা, আপনি কখন এলেন? মিমি বেলির কথার উত্তর না দিয়ে রুমে চলে গেল। বেলি কিছু বুঝতে পারল না। দুই বোনেরই মন খারাপ।
কি হইল হঠাৎ? যাকগে, তার এত সব চিন্তা করে লাভ নেই। মাহিন অফিসে চলে গেল। নিতু বেলের রুমে খাবার পাঠিয়েছে বেলিকে দিয়ে, সে খায়নি। এমনকি রুম থেকেও বের হয়নি, ভেতর থেকে দরজা বন্ধ করেছিল। সায়রা ক্যানভাসে বসে সিগারেট টানছে আপন মনে। আলফি এসে পাশে বসল। সায়রা সিগারেটটা ফেলে দিতে নিলে আলফি বলে, দে আমায়। সায়রা অবাক হয়ে আলফির দিকে সিগারেট এগিয়ে দেয়। আলফি সচরাচর সিগারেট খায় না। সায়রার বসতে বাকি রইল না মিমির শোকে কাতর আলফি। মিমির জন্য মন খারাপ? কামন বেবি, যে তোমাকে ছেড়ে বিয়ে করে নিয়েছে তুমি তার জন্য মন খারাপ করে বসে থাকবে? না ভাই, এটা মানা যায় না। আমি আছি তো আলফি। আলফি সাইডের দিকে একবার তাকিয়ে আবার সিগারেটে মন দিল। সত্যি কথাই তো বলছে। মিমিকে তো ভালোবাসিনি। মিমির পছন্দ মতো সকল বাজে আড্ডা, সকল খারাপ জিনিস থেকে দূরে ছিল। কিন্তু মিমি তো ঠিক অন্য ছেলের সাথে। ছি ছি, আর ভাবতে পারে না আলফি। 2 দিন কেটে গেছে। নিতু মিমির সাথে কথা বলতে চেয়েও পারেনি। মনের ভিতর কেমন ঘৃণা হয়। যে বোনকে এত ভালোবাসলো, সে জেনে বুঝে তার সংসারটা এলোমেলো করে দিল। তার কোনো সমস্যা থাকলে বলতো বুবুকে। সবসময় তো সব বলেছে, তাহলে এখন এমনটা কেন করলো? মনের ভিতরে এ সংকোচ কাজ করলো নিতোর। অভিমান জমেছে বোনের প্রতি, তাই কথা বলবে না ভেবেছে। মাহিনের সাথেও কথা বলে না নিতু। মাহিন বেশ কয়েকবার কথা বলতে চেয়েছে, পারেনি। নিতু এড়িয়ে যায় বারবার। মিমি সারাদিন ঘরে দরজা দিয়ে নিজেকে ঘরবন্দি করে রাখে। বেলি ঘরে খাবার দিলে সে খাবারও ঠিকমতো খায় না সে। এসব আর সহ্য হচ্ছে না মাহিনের। মিমির রুমের দরজায় কড়া নেড়ে শব্দ করছে মাহিন। দরজা খুলো মিমি। বেশ কয়েকবার ডাকার পর দরজা খুলে গেল। চরম রাগে মাহিনের মুখ লাল বর্ণ ধারণ করেছে। মিমিকে কয়েকদিন কড়া কথা শোনাতে গিয়েও কিছু বলেনি মাহিন। মেয়েটা বড় কোনো ধাক্কা খেয়ে সুসাইড করতে চেয়েছে। কিছু বললি কি না, না কি করে বসে তা ভেবে কিছু বলেনি। তবে আর চুপ থাকলে চলবে না। মিমি, তোমার কাছে আমাদের সবাইকে সার্কাসের জোকার মনে হয়, যে সবাইকে নিজের ইচ্ছে মতো ঘোরাচ্ছ? এভাবে আর কয়দিন মিমি? তোমার বোনকে মিথ্যে কেন বলেছ? আর আমাকেই কেন সবার কাছে মিথ্যা বলে খারাপ বানালে? বেশ, অনেক হয়েছে। এবার সত্যটা বলো। আমি আর নিতে পারছি না এইসব। কি চাও? এসবের পিছনে কি কারণ সবটা বলো এক্ষুনি। কি চাই? কতবার বলবো? মৃত্যু চাই। আর মরতে না দিলে আমাকে আমার মতো বাঁচতে দিন প্লিজ। আর যদি তা না পারেন, আমার জন্য এত ঝামেলা হয়, তাহলে আমাকে মরতে দিন। মিমির মুখে আবারও সে এক মরার কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না মাহিন। হাত উঁচু করে তোলে মিমিকে চড় দেওয়ার জন্য। তখনই পিছন থেকে নিতু মাহিনের হাতটা ধরে নেয়। কাপুরুষরা বউয়ের গায়ে হাত তোলে। কিসের বউ? কে কার বউ? কোনো বিয়ে করিনি আমরা, সব তোমার বোনের নাটক। সে তার ইচ্ছে মতো দাবার গুটি মতো চালাচ্ছে আমায়। বিয়ে করেনি? কথাটা শুনে নিতু অবাকের চরম পর্যায়ে। মাহিন কিছু বলতে যাবে তার আগে মিমি দৌড়ে গিয়ে গলগল করে বমি করতে লাগলো। নিতু কথা শোনা বাদ দিয়ে বোনকে ধরলো আগে। বমি করে হাঁপিয়ে উঠেছে মিমি। নিতু বোনের মুখশ্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে মিমি? মিমি কেঁদে উঠল। এই প্রশ্নটা করে যেন বারবার তাকে আঘাত করা হয়। মিমি কান্না থামিয়ে বল, বুবুকে কি হয়েছে? এক প্রকার বাধ্য হয়ে মুখ খুলতে হলো মিমিকে। আর চুপ থাকা যাবে না। চুপ করে থাকাটাও ঠিক না। তার পাপের কারণে বুবুর সংসার নষ্ট করতে পারে না সে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নিল মিমি। আমি প্রেগনেন্ট বুবু। মিমির বলা কথাটা শুনে যেন নিতুর পায়ের তলার মাটি সরে গেল। মিমি আরো বলতে লাগলো, মাহিন ভাইয়ের কোনো দোষ নেই, সে এসবে কিছু জানতো না। ওই দিন যখন আলফিকে আমি বলি আমি প্রেগনেন্ট, তখন সে আমায় ভুল বুঝে অনেক বাজে কথা শোনায়। আর এমন অবস্থায় আমি কাউকে এ কথা বলতে পারবো না। কি করে বলবো, কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই নিজেকে শেষ করে দিব বলে সিদ্ধান্ত নেই। আর তাই ব্রিজে এসেছিলাম নদীতে ঝাঁপ দিব বলে। তার আগে বিখেলি হয়ে হাঁটার কারণে ভাইয়ের গাড়ির সামনে এসে পড়ি। সে আমায় মরতে দিবে না। আর আমারও কেন জানি বেঁচে থাকার লোভ জাগলো। তাই ভাইয়াকে বলি, যদি আমার শর্ত মেনে আমাকে বাড়ি আনে তবেই আসব, নয়তো আমি সুসাইড করব। আর শর্ত দিই যেন সবার কাছে বলে আমাকে বিয়ে করেছে। এতে করে আমার পেটের বাচ্চাটার একটা পৈতৃক পরিচয় হবে। এই ভেবে এসব করি। আমার মাথায় আর কোনো উপায় আসছিল না বুবু। কি করব বুঝতে পারিনি কিছু। নিতুর শান্ত গলা, এসব কি করে হলো মিমি? এত বড় ভুল কি করে করলি তুই? সেদিন আকাশের জন্মদিনের পার্টি ছিল। পার্টিটা সন্ধ্যায়। বেশি মানুষ না, 7-8 জন বন্ধু শুধু আমরা।
আকাশের বাড়িতেই পার্টির আয়োজন করা হয়। ওরা হয়তো প্ল্যান করে আলফিকে ড্রিঙ্ক করে দেয়, আমাকেও করায়। তবে অন্যরকম ফ্লেভার বয় আমি আর খাইনি বেশি। তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। সবাই হুট করে কোথায় যেন চলে যায়। তারপর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙে, আলফির সাথে আমাকে একটা রুমে পাই। আলফি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকবার ডেকেও তাকে ঘুম থেকে জাগাতে পারেনি। অন্যদিকে ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। লেট হয়ে গেছে রীতিমতো। মা আজ তো রাখবে না আমায়। যে করে হোক বাড়ি যেতে হবে জলদি। নিজের সাথে কি হয়েছে সেসব চিন্তা তখন মাথায় ছিল না। আকাশ আমায় বাড়ি ড্রপ করতে আসলো। গাড়িতে বসে হঠাৎ বলল, তোমার সাথে তো আজ ছবি তোলা হলো না, আসো একটা সেলফি নেই। আমি আর না করতে পারিনি, এমনি লেট হয়ে যাচ্ছে। আকাশ খুব ক্লোজ হয়ে সেলফি তুলল। এরপরের দিন ভার্সিটি গেলে আলফি আমার দিকে আগের দিন রাতে আকাশের সাথে তোলা ছবি দেখিয়ে খুব বাজে বাজে কথা বলে। এত করে আমি বলতে চেয়েছি, তবে আবার কোনো কথাই শুনতে চাইনি। রাগে আমিও ব্রেকআপ করে আসি। এত সবের মধ্যে গতরাতে তার সাথে যাওয়া ঘটনার কথা বলা হয়নি তাকে। রাগে আমিও তার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেই। এমন অনেক ঝগড়া হয়েছিল আমাদের 3 বছরের সম্পর্কের মাঝে। পরে ঠিক হয়ে যেত সব। তবে এবার সায়রা সুযোগ নেয়। আলফিকে উল্টো বোঝায় আমি যদি অন্য ছেলের সাথে ছবি তুলতে পারি, ঘুরতে পারি, তাহলে সেও অন্য মেয়েদের নিয়ে ঘুরতে পারবে না। সেও যেন আমায় দেখিয়ে আমার থেকে সুন্দরী মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। সব মিলিয়ে আমাদের মাঝে দূরত্বটা বেড়ে যায় অনেক। পরে যখন বুঝতে পারি আমি প্রেগনেন্ট, তখন আলফিকে জানাই। তবে অতিরিক্ত ড্রিঙ্কের কারণে ওই রাতের কিছুই তার মনে নেই। উল্টো আমাকেই ভুল বোঝে। এমনকি অন্য মেয়ের সাথে রিলেশনে যায় জিদের বসে। সব মিলিয়ে তার কাছে আমি এখন একটা নষ্ট বাজে মেয়ে। যে ছেলে আমাকে কোনোদিন একটা চুমু খায়নি, তাকে যদি বলি প্রেগনেন্ট, তাহলে এমন প্রতিক্রিয়া করাটা স্বাভাবিক। এমনকি আমায় এতটাই ঘৃণা করে যে বলেছে মরে গেলেও যেন এই মুখ তাকে না দেখায়। আমিও চাই না তার সামনে যেতে। এ সময় কি করব বুঝতে পারিনি। নিতু সব শুনে হতবম্ব হয়ে বসে আছে। মাহিন বলল, আলফির ঠিকানা দাও, তার সাথে কথা বলি। মিমি এক কথায় না করে দিল। সে কিছুতে আলফির সাথে আর কোনো যোগাযোগ করতে চাচ্ছে না। না ভাইয়া, তার সাথে আর কোনো কথা বাড়াতে চায় না। অনেক বলতে চেয়েছে, কিন্তু সে অন্যের দেখানো কিছু ছবি দেখে আমায় অবিশ্বাস করেছে। কিছুতে আমার কথাটা পর্যন্ত শুনতে চায়নি। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আমার সন্তান আমি আলফিকে ছাড়াই মানুষ করতে চাই। সে তার মতো করে জীবন গুছিয়ে নেই। তোমাদের যা মনে চায় তাই করো। আমি আর এসবে নেই। আমি জাস্ট হাঁপিয়ে গেছি। না পারছি মা বাবার সামনে ভালো করে দাঁড়াতে, না একটা কথা বলতে। মাহিন চলে গেল রুম থেকে। তার কথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি বলে মাহিনের পিছন পিছন নিতও বের হয়ে গেল। এত বড় সত্যিটা কি সকলে থেকে আড়াল করা ঠিক হবে, নাকি সবাইকে জানানো উচিত, তা ভেবে পাচ্ছে না নিতু। মাহিন গেস্ট রুমে শুয়েছিল। নিতু ধীর পায়ে মাহিনের কাছে গেল। ভয়ে ভয়ে মাহিনের কাছে বসে ভীতু স্বরে বলল, রুমে আসো। নিশ্চুপ। কি হলো, আসবে না? মাহিন এক লাফে উঠে বসল। কেন যাব? তুমি না আমায় জায়গা দিবে না ওই রুমে? রুম থেকে বের করে দিয়েছো আমায়। নিতু অভিমানী কণ্ঠে বলল, তখন দিব না বলেছি, আবার এখন দিব বলছি। আসলে আসলো, না আসলে নাই। দোষ তোমার। মিমি না হয় ট্রমায় ছিল, বুঝতে পারিনি। ছোট মানুষ। তোমার আমাকে জানানো দরকার ছিল না? হ্যাঁ, কি বললে? তোমায় জানানো দরকার ছিল? সত্যি সেই সুযোগ দিয়েছ আমায়? নিতু মাথা চুলকে কি বলবে ভাবছে। মাহি নিতুকে কাছে টেনে নিল। ভেবেছি ওই ঘরে আর যাব না। নিতু ছলছল চোখে তাকিয়ে আছে মাহিনের দিকে। আজকে রাতটা এই রুমে থেকে যাও, তুমিও আমার সাথে। এই রুম থেকে চাঁদ দেখা যায় সুন্দর করে। কাল থেকে না হয় আবার ওই রুমে যাব। মাহিনের বোকা কথায় হেসে দিল নিতু। পর মুহূর্তেই নিতুর মনে এক কালো মেঘের ছায়া এসে জেঁকে বসল। কি হয়েছে আমার বউজানটার? ভাবছি কি করব। মিমির কথা মাকে জানানো দরকার। এদিকে এ বাড়িতে মা বাবাকে বলা দরকার। কিন্তু মিমিকে সবাই কোন নজরে দেখবে, এসব ভেবেই দুশ্চিন্তা হয়। মাহিন নিতুকে ভরসা দিল, সব ঠিক হয়ে যাবে। নিতু চিন্তার মাথায় মাহিনের বুকে ঘাপটি মেরে শুয়ে ঘুমিয়ে গেল। পরদিন কল করে রেহানা বেগমকে সবটা জানালো নিতু। তিনি মেয়ের শোকে কাতর। মিমিকে নিয়ে যাবে বলেছে কয়েকবার। বাচ্চাটা নষ্ট করতে চায়। এতে সায় দেয়নি নিতু।
মায়ের সাথে বোনকে কিছুতেই দিবে না সে। মিমি সারাদিন ঘর থেকে এক পাও বের হয় না, না ঠিক মতো খাওয়া দাওয়া করে। নিতু বেশ কয়েকবার মিমিকে খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মিমির না করা সত্ত্বেও মাহিন ভার্সিটিতে আলফির খোঁজ নিয়েছিল। আলফির অতীত জীবন অসম্ভব কালো, ভবঘুরে বাজে আড্ডা সব ছিল তার জীবনে। তবে মিমিকে পেয়ে সত্যি এসব থেকে সরে আসতে চেয়েছিল, এসছিল অনেকটা দূরে সরে। তবে মিমির চলে যাওয়াতে আলফিয়ার আগের নষ্ট জীবনে ব্যাক করেছে। এমন অবস্থায় মিমিকে আলফির নিকট পাঠানো মোটেও ঠিক হবে না। মাহিন বাসায় চলে যায়। রাতে সেলিম চৌধুরী ছেলে আর ছেলে বউকে ডাকে। সালমার সেলিম চৌধুরীর সামনে চুপচাপ বসে আছে নিতু আর মাহিন। সেলিম চৌধুরী তাদের প্রশ্ন করল, মিমি প্রেগনেন্ট? প্রশ্নটার জন্য মোটেও প্রস্তুত ছিল না নিতু। এই মুহূর্তে ঠিক কি উত্তর দিবে বুঝতে পারল না সে। মাথা নিচু করে আছে। সালমা চৌধুরী বলতো, তুমি আমাদের আপন ভাবতে পারলে না বৌমা? মাহিন মিমিকে বিয়ে করেনি, মিমি অন্তঃসত্ত্বা। এত সব সত্যগুলো লুকাতে পারতে না আমাদের আপন ভাবলে? নিতুর গাল বেয়ে পানি পড়ছে। কি উত্তর দিবে সে তাদের? সেলিম চৌধুরী কঠিন কণ্ঠে নিতুকে বলল, কান্না বন্ধ করো, কেঁদে কি হবে? তুমি হয়তো কি ভাবে বলবে সংকোচ বোধ করে আর বলনি, তবে আমাদের কাছে সবটা বলা উচিত ছিল। আর মাহিন মিমিকে বিয়ে করেনি তা আমরা প্রথম দিন থেকেই জানতাম। আমরা ভেবেছিলাম হয়তো মজা করছে বা অন্য কোনো কারণ, তবে এত বড় কারণ তা বুঝতে পারিনি। নিতু আর মাহিন হাঁ করে তাকিয়ে আছে। আগে থেকে জানতো মানে? নিতুই তো কাল মাত্র জানলো সব। আমি ওই দিন কোনো একটা কারণে বের হই, তখনই দেখি মিমি বারবার করে মাহিনকে জোর করে কিছু একটা বলতে। দুজনকে বেশ চিন্তিত লাগছিল, তাই তাদের পিছনেই। তারপর দেখি মিমি পার্লার থেকে নর্মাল বইয়ের সাজে বের হয়েছে, আর তাদের গাড়িটাও বাড়ির দিকে আসছে। তখন আমিও বাড়ি এসে পড়ি। বিয়ে করেনি সে ব্যাপারে শিওর ছিলাম। নিতু মাথা নিচু করে বসে আছে, অভিমান হচ্ছে তার। সবাই সবটা জেনেও কেউ তাকে কিছু বলেনি। মাহিন পাশ থেকে বলে উঠল, আর বাকি কথা কি করে জানলে? এবার সালমা চৌধুরী বলল, সকালে বৌমা যখন তার মায়ের সাথে কথা বলছিল তখনই শুনতে পায়। তোমরা সম্মতি দিলে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? সালমা চৌধুরী একবার স্বামীর দিকে তাকিয়ে পর মুহূর্তেই বলতে লাগলো, মিমিকে কি ওই ছেলেটার সাথে বিয়ে দেওয়া উচিত না? মাহিন বলে উঠল, না আম্মা, মিমি কিছুতেই তার কাছে যেতে চায় না। আর ছেলেটা তেমন ভালো না। মিমি এখনও ট্রমায় আছে, সুসাইডের চিন্তা মাথায় সারাক্ষণ। এমন অবস্থায় মিমিকে কোনো কিছুতেই জোর করা ঠিক না। সালমা চৌধুরী আরও একবার সকলের মুখ পান চোখ বুলিয়ে নিল। তাও ঠিক। আমি বলছিলাম কি, আমরা সকলেই জানি বৌমা কখনো মা হতে পারবে না। মাহিন দ্বিতীয় বিয়ে করুক, তা আমি ওরা চাই না। তবে এত বড় ব্যবসা, এত সম্পত্তি দেখভাল করার জন্য একজন উত্তরাধিকার দরকার। আমি তোর বাবা সারা জীবন থাকবো না। আমরা চলে গেলে তুই অফিসে থাকবি, বৌমা তখন আরও একা হয়ে যাবে। সব মিলিয়ে একটা বাচ্চা দত্তক নেওয়ার কথা আমরা ভেবেছিলাম একবার, আর সেটাই একমাত্র উপায় ছিল। তবে মিমির যখন এই অবস্থা, তাকে এখানে রাখো। বাচ্চাটা না হয় বৌমা রেখে দেবে তার পরিচয়ে। তার 2-4 বছর গেলে মিমিকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যাবে। সেলিম চৌধুরী সংকোচ নিয়ে বলল, কিন্তু? তাকে থামিয়ে দিল সালমা, কোনো কিন্তু নেই। দোষ থাকলে বড়দের, পাপ করলে বড়রা করেছে। যে বাচ্চাটা পৃথিবীতে আসবে সে নিষ্পাপ, তার কোনো দোষ নেই। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর সেখানে বাচ্চাটা তো নিষ্পাপ, তাহলে আর কিন্তু কিসের? সেলিম চৌধুরী স্ত্রীর কথা মেনে নিলেন। তোমরা যা ভালো মনে করো তাই করো। নেতু সোফা থেকে উঠে সালমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মানুষ এত ভালো কি করে হয় তা নিতুর জানা ছিল না। সালমা চৌধুরী নিতুকে শান্ত করালো। তারা রুম থেকে বের হয়ে যাবে, তখনই পিছন থেকে ডেকে উঠল সেলিম চৌধুরী, আমার একটা কথা ছিল। নিতু পিছন ঘুরে তাকালো। আবার কি বলবে? সেলিম চৌধুরী মুচকি এসে বলল, আমরা যেসব জানি তা মিমিকে বলার দরকার নেই, সে তার মতোই থাকুক। নিতু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। সকলের কথা মতো মিমিকে তার মতো থাকতে দেওয়া হলো। আগের থেকে ভালো আছে মিমি, নিজেকে আগের থেকে অনেকটা শক্ত করেছে। বুবু, আমাকে একটা মোবাইল দিতে পারবে? পারবো না কেন, কিন্তু কি করবি, একটু দরকার ছিল। নিতু কথা বাড়ালো না, ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। মিমির কথা মতো নিতু তাকে মোবাইল দিল। আলফির কথা খুব মনে পড়ে কয়েকদিন ধরে মিমির। সকল অভিমান ভেঙে একবার আলফিকেই কল করবে ভেবেছে, তাই বুবুর থেকে মোবাইল নেওয়া। মিমি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। পেট খানিকটা উঁচু হয়েছে স্বাভাবিকের তুলনায়।
রেহানা একবারও এর ভিতরে সে মেয়েটিকে দেখেনি। এমন মেয়ে মরে গেলেও সে দেখবে না। মিমি কাপা হাতে ফোনে আলফির নাম্বারটা তুলে দেয়। বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে সে নাম্বারের দিকে। সব ভাবনা বাদ দিয়ে নাম্বারটা ডায়াল করে দেয়। উদ্দেশ্য যে করে হোক তাকে সত্যটা জানানো। আলফির কাছে ফিরে যাওয়ার ইচ্ছে মিমির নেই। তবে তাকে যে ভুল বুঝেছে সে ভুল ভাঙাতে চায়। হাতে সময় খুব কম। দুবার কল করার পর রিসিভ হলো। মেয়েলি কণ্ঠ। হ্যালো। হ্যালো করলো কয়েকবার অপর পাশ থেকে। মিমি ঠিক বুঝে উঠল না কি বলবে। আলফির কথা জিজ্ঞেস করবে কি? আর কিছু না ভেবে প্রশ্ন করল, আলফি মাহমুদ আদর আছে? অপর পাশে থাকা ব্যক্তির হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। মিমির ছাড়া ছাড়া কণ্ঠস্বর শুনে অপর পাশের ব্যক্তি চিনতে বাকি রইল না এটা মিমি। হঠাৎ মিমির গলা শুনে বিচলিত কণ্ঠে বলল, কে আপনি? আমি মিমি, আলফির কাছে দেওয়া। বাকি কথা সম্পূর্ণ করার আগে টুনটুন শব্দ করে কল কেটে গেল। মিমি কল করেছে শিওর হওয়ার পর কলটা কেটে দিয়েছে। ঠিক কী বলবে বুঝে উঠতে না পেরে মিমি আবার তো নাম্বারটা কল করবে। এমন সময় নিতু এক গ্লাস দুধ তার হাতে ওষুধ নিয়ে এসে বলল, ওষুধটা খেয়ে নে ধর। তুমি যাও বাবু, আমি খেয়ে নেব। প্রতিদিন তো একই কথা বলিস, পরে সত্যি খাস তো নাকি? মিমি ঠোঁটের কোনো জোরপূর্বক হাসি টেনে উত্তর দিল, খাবো না কেন, খাই। তুমি রেখে যাও, আমি 2 মিনিটের মধ্যেই খেয়ে নেব। নিতেও ওষুধ রেখে চলে গেল। শত জোর করেও লাভ হবে না। মিমি এটাই বলবে রেখে যাও। নিতু চলে যেতে মিমি খাট থেকে উঠে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে লক করে বাঁকা হেসে দুধের গ্লাস আর ওষুধ হাতে নিয়ে কতক্ষণ নেড়েচেড়ে দেখল। তারপর মলিন একটা হাসি দিয়ে ওষুধ সহ দুধ বেসিনে ফেলে দিল। তারপর সুন্দর করে আগের জায়গায় রেখে দিল যেন কেউ বুঝতে না পারে সে ওষুধ খায়নি। কোথায় ছিলে এতক্ষণ? মাহিনীর কথায় চুলে চিরুনি চালাতে চালাতে নিতু আর চোখে তাকালো তার দিকে। কোথায় আবার থাকবো, বাড়িতে কাজ সব গুছিয়ে মিমিকে ওষুধ দিয়ে তবেই আসলাম। মাহিন নিতুর হাতে টেনে কোলে বসিয়ে দিল। আহারে, বউটার খুব কষ্ট হয়ে যাচ্ছে বুঝি? না, শেষটা ভালোর জন্য কয়েকটি দিন কষ্ট করা, সে আর তেমন কি। মিমির জন্যই তো বেলিকে এ বাড়িতে রাখা হয়নি। সে থাকলে এসব কথা বাইরে জানাজানি হলে সমস্যা। বেলিকে কাজ থেকে না করে দিয়েছিল। যেই বলল, বেলি, কাল থেকে তোকে কাজে আসতে হবে না। মেয়েটার সে কি কান্না! সালমা চৌধুরীর পা ধরে কান্না। খালা, আমায় আমরা থেকে সরাইও না। আপনারে আমারে কাম না দিলে এই শহরে কোনে কাজ খুঁজবো আমি। তখনই নিতু পেছন থেকে বুদ্ধি করে বলে উঠল, তোকে কাজ থেকে কে বিদায় করলো? বেলিসহ সালমা নিতুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিমি আমাদের বাড়িতে থাকবে। আরে মা, এই বাড়িতে থাকে? তাই তুই কয়েক মাস ওই বাড়িতে মায়ের সাথে থাকবি। ওইখানে তোকে যা বেতন দেওয়া হতো তাই পেয়ে যাবি। বেলি পা ছেড়ে এক লাফে উঠে বলল, দূর ভাবিজান, আগে কইবেন না। তবে কি বট, আমি এমনি কানতাম নাকি? তয় মিমিয়া ভাই এখানে থাকবো কেন? সালমা চৌধুরী বলল, তুই এত কথা বলিস কেন? যা বলছে তাই কর, সময় হলে দেখতে পারবি। সারপ্রাইজ রইল তোর জন্য। সেই থেকে নিতু এক হাতে ঘরের সব কাজ সামলায়। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? মিমি? কি? কোথায় মিমি? তাকে তুই কোথায় পেলি? কে কল দিল তার খোঁজ তোকে? অপর ব্যক্তিটি বলল, 5 মিনিট আগে মিমি কল করেছিল আরফিল মোবাইলে। আমি কি বলবো বুঝতে না পেরে ফোনটা সুইচ অফ করে রেখেছি। শুনে যেন অবাক হলো। এতদিন পর মিমি নিজে থেকে কল করেছে আলফিকে। মুখ ফুটে উঠল এক পৈশাচিক হাসি। মোবাইলটা অন করে দেই, নিশ্চয়ই আবার কল দেবে। আলফির মোবাইল কোনো মেয়ে ধরেছে? ভাবতে মিমির কেমন একটা অনুভব হচ্ছে। কে ধরতে পারে তা জানার জন্য আবারও কল করলো। হ্যালো। মিমির বলা বাক্যের বিনিময়ে অপর প্রান্ত থেকে সায়রা গলাটা ভারী করে বলল, জি বলুন। এটা কি আলফির মোবাইল? তাকে কি দেওয়া যাবে? সরি, সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। আপনি কে? কথা বলতে চায় কি চায় না তার মুখ থেকে শুনতে চায়। মোবাইলটা তার কাছে দেন। সায়রা বুঝল তার কণ্ঠ রিমি বুঝতে পারছে না, তাই নিজের নামটা গোপন রাখল। আমি আলফির বউ। আর সে বলেছে আপনাকে যেন বলে দেওয়ার ডিস্টার্ব না করতে। আপনার মতো নোংরা মেয়ের সাথে কোনো কথা বলার ইচ্ছে তার নেই, বলে কল কেটে দিল। পাশের রুম থেকে আলফি সবটা শুনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো মিমির সাথে একদণ্ড কথা বলার জন্য। কিন্তু সে যে নিরুপায়। আলফিকে এক নজর দেখে এক পৈশাচিক হাসিতে মেতে উঠল সায়রা আর আকাশ। আকাশ তাড়া দিল, জলদি আয়। দাঁড়া, ওরে খাবার খাইয়ে নেই। আকাশ রাগ দেখিয়ে বলল, খাওয়ানোর সময় আছে এখন? 1 মিনিট লেট হলে না
লক্ষ লক্ষ টাকা ভেস্তে যাবে। সায়রা ভাবান্তর হলো, আমাদের তো ফিরতে সময় লাগবে কিছুদিন। এভাবে নাও খাওয়া ছাড়া থাকলে তো মরে যাবে। এক কাজ করি, হাত পায়ের বাঁধন খুলে খাবার রেখে যাই, আর রুমের বাইরে থেকে লক করে যাব, রুম থেকে যেন বের হতে না পারে। আকাশ জুতা পরতে পরতে ব্যস্ত ভঙ্গিতে বলল, যা করার আমি বের হচ্ছি। সায়রা দ্রুত আলফির বাঁধন খুলে রুমের বাইরে থেকে লক করে চলে গেল। আলফি কিছু বলতে গিয়েও বলল না। মিমির কেন যেন বিশ্বাস হলো না সায়রার বলা কথাগুলো। আলফি নিজে কথা না বলে অন্য কাউকে দিয়ে কথা বলাচ্ছে, এটা সে মানতে পারছে না। ভার্সিটির পরিচিত একজনের থেকে খুব কষ্টে আলফির খবর নিল মিমি। সেও বলেছে আলফি এখানে নেই, অনেক আগে থেকেই ভার্সিটি ছেড়ে চলে গেছে। তার মানে সত্যি বিয়ে করে সুখে আছে আলফি। কিন্তু এই কথাটা কিছুতেই মানতে পারছে না মিমির মন। কিছু করার নেই, এখন শুধু দিন গোনা। কবে দিন ফুরাবে, কবে তার অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখবে। ধীরে ধীরে কেটে যাচ্ছে দিন, আলফির কোনো খোঁজ নেই। মিমি ধরেই নিয়েছে আলফি বিয়ে করে সুখে আছে, তাই তাকে সত্য মিথ্যা জানানোর আর প্রয়োজন নেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো। প্রসব ব্যথায় ছটফট করছে মিমি। এতদিন রেহানা মিমিকে একবারের জন্য দেখতে না আসলেও মেয়ের এমন খবর পেয়ে রেহানা বেগম আর রাগ করে থাকতে পারল না। সব রাগ অভিমান ভুলে ছুটে এলো হাসপাতালে। মিমির অবস্থা এখন খারাপ, সিজার করতে হবে। ডাক্তার বারবার করে বাচ্চার বাবাকে খুঁজছে। পেশেন্টের অবস্থা ক্রমাগত অবনতির দিকে। নিতু রেহানা সকলে বলছে অপারেশনের জন্য হসপিটালের পেপারসে তারা সাইন করে দেবে। তবে ডাক্তার বলছে পেশেন্টের অবস্থা ভয়াবহ, রিস্ক পড়বে অনেক। আপনারা বাচ্চার বাবাকে ডাকুন। যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয় বাচ্চা না হয় মা, দুজনকেই বাঁচানো সম্ভব না। কথাটা শুনে যেন সকলে পৃথিবী এখানে থমকে গেল। কেবিনের ভিতর থেকে ডাক্তারের বলা সব কথা শুনছে মিমি। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আর কোনো পিছুটান থাকবে না এবার। সকল গল্পের সমাপ্তি খুব নিকটে। কেবিনে থাকা অপর ডাক্তারকে ডেকে মিমি বলল, আমার বাচ্চাটাকে বাঁচান, তার বেঁচে থাকাটা খুব জরুরি। প্লিজ ডাক্তার, দুজনকে বাঁচানোর চেষ্টা করুন, যত টাকা। ডাক্তার সেলিম চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, দেখুন, ব্যাপারটা টাকার না। পেশেন্টের আগে থেকেই কিছু সমস্যা ছিল, আমরা ওষুধ লিখে দিয়েছিলাম। মনে হয় না একটি ওষুধও খেয়েছে। আগে থেকে সতর্ক হলে চেষ্টা করে দেখা যেত। কিন্তু এখন যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেন কাকে বাঁচাতে চান, নয়তো দুজনকেই হারাতে হবে। আর এমন সিচুয়েশনে হাজবেন্ডের সিদ্ধান্ত খুব জরুরি। আপনারা বাচ্চার বাবাকে, তাকে আসতে বলেন। আমি বাচ্চার বাবা। 3 শব্দে বলা বাক্য, আমি বাচ্চার বাবা। কর্ণদয় প্রবেশ করতে সকলে পিছন ঘুরে তাকালো। নিতু ব্যতীত অন্য কেউ তাকে চিনতে পারল না। চিনতে পারারও কথা না। কারো চেনা অচেনার অপেক্ষা করল না আর। ডাক্তার বলল, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। নাম কি আপনার? আলফি মাহমুদ আদর। ডাক্তার পেপারসগুলো এগিয়ে দিয়ে বলল, এখানে সাইন করুন। আর শুনুন, বাচ্চা বা মা দুজনের যে কোনো একজনকে বাঁচানো যাবে। আলফি ডাক্তারকে হাত জোর করে বলল, আমার মিমিকে চাই ডাক্তার, প্লিজ, ওর যেন কিছু না হয়। আমাকে একটাবার মিমির সঙ্গে দেখা করতে দেন। ডাক্তার না করতে চেয়েও পারল না। 2 মিনিটের জন্য আলফিকে মিমির সাথে কথা বলতে দেওয়া হলো। আলফিকে দেখে মিমি তাকিয়ে রইল তার দিকে নির্বাক হয়ে। দুগাল বেয়ে অঝরে অশ্রু পড়ছে দুজনেরই। আলফি খপ করে মিমির হাতটা ধরে নিল। বিশ্বাস কর মিমি, আমি কি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করতে, কিন্তু পারিনি। ওরা আমায় আটকে রেখেছিল। আমি এসে পড়েছি মিমি, তোমার কিছু হতে দিব না আর। কিছু হবে না তোমার। ডাক্তার আলফিকে তাড়া দিচ্ছে বের হওয়ার জন্য। আলফি তার ভেতরে জমিয়ে রাখা লক্ষ কোটি কথা থেকে দু কথা বলার সময়ও পেল না আর। মিমির হাতে একটা গাঢ় চুমু দিয়ে বেরিয়ে গেল অপারেশন থিয়েটার থেকে। মিমি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। আলফির সাথে সকলে ডাক্তারকে একই কথা বলল যেন মিমির কোনো ক্ষতি না হয়। অপারেশন থিয়েটারের সামনে সকলে অধীর আগ্রহে বসে আছে। আলফি পায়চারি করছে আর বারবার বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। কখন খুলবে দরজাটা, সে অপেক্ষায়। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। রেহনা আঁচল দিয়ে বারবার চোখ মুছে যাচ্ছে। প্রায় ঘণ্টাখানেক পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলো। ডাক্তারকে বের হতে দেখে সকলেই ছুটে গেল তার কাছে। আলফির ছটফটানি যেন বেড়ে গেছে। মিমি কেমন আছে ডাক্তার? ঠিক আছে তো মিমি? তার কিছু হয়নি তো বলুন না?
ডাক্তার নিশ্চুপ রইল বেশ খানিকক্ষণ। আই এম সরি, মিমি ইজ ডেড। আমরা বাচ্চাটা বাঁচাতে পেরেছি, মাকে বাঁচানো সম্ভব হয়নি। ডাক্তারি বলা বাক্যের সাথে সাথে রেহানা বেগম হাসপাতালের ফ্লোরে ঢলে পড়লেন। সালমা, সেলিম সহ সকলেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিতুর যেন পুরো পৃথিবী শেষ হয়ে গেল ডাক্তারের কথা শুনে। দোগাল বেয়ে অশ্রু পড়ছে তার। চারপাশের কিছুতেই যেন তার আসে যায় না। অন্যদিকে আলফি প্রায় মিনিট দুয়েক নির্বাক হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। এত কোলাহল, এত চিৎকার, কোনো কিছু তার মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। সে আটকে আছে মিমি স্টেট শব্দটাতে। যখন ধ্যান ভাঙল তখনই মিমি বলে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে এক দৌড়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। মিমির লাশটা এখনো বের করা হয়নি। সিটের উপর মিমি শুয়ে আছে কি সুন্দর করে। অপর পাশে কয়েকজন ডাক্তার বাচ্চাটাকে পরিষ্কার করছে। আলফি একবারের জন্য কোথাও না তাকিয়ে সোজা গিয়ে মিমিকে ঝাপটে ধরল। মিমি, ওঠো মিমি, দেখো না আমি এসে গেছি। তোমাকে অনেক কথা বলা বাকি আমার। মিমি, একটাবার শুনে যাও আমার কথাগুলো। জানো মিমি, আমি তোমায় কত খুঁজেছি। ওই সায়রা তো আমাকে সত্যি জানতেই দেয়নি মিমি। একদিন যখন সায়রা আর আকাশ বলছিল কিভাবে ড্রিঙ্কস করিয়ে সব করেছে, আর তোমার সাথে আকাশের ছবি, সব কথা মিথ্যা, সব তাদের প্ল্যানিং, তখন আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম। কিন্তু জানো মিমি, পারিনি আমি। পারিনি কিছু করতে। পারবো কি করে বলো? তাদের আরও কিছু অপকর্মের কথা জেনে যাই আমি। তখন তারা আমায় ধরে নিয়ে হাত পা বেঁধে রাখে। আমি জানতে চেয়েছিলাম মিমি কেন ওরা এমন করেছে আমাদের সাথে। সায়রা ওদিন উত্তর দিয়েছিল, আমি অনেক আগে থেকেই তোমায় ভালোবাসতাম। তুমিও আমার সাথেই ছিলে সারাদিন। আমাদের বন্ধুত্ব, আড্ডা, মাস্তি সব ঠিক ছিল। আমি ধরেই নিয়েছিলাম তুমি আমায় ভালোবাসো। তুমি শুধু আমার। আমার ধারণা ভুল হয়ে গেল। কিন্তু ওই মিমি যে দিন থেকে তোমার জীবনে আসে, সেদিন থেকে তুমি আমার থেকে দূরে সরে যেতে থাকো। আস্তে আস্তে আড্ডা দেওয়া, পার্টি করা সব বাদ দিয়ে এক মিমি নিয়ে পড়ে থাকো সারা দিন রাত। কেন আলফি? কোন দিক দিয়ে মিমির থেকে কম ছিলাম? কেন ভালোবাসলে না আমায়? খুব কি ক্ষতি হতো আমায় ভালোবাসলে? কেন ভালোবাসলে না আমায় তুমি? একে তো তোমাকে হারানোর শোক, তার উপর নিজের চোখের সামনে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়ানো, এসব আর সহ্য করতে পারছিলাম না। অন্যদিকে আকাশও নাকি মিমিকে পছন্দ করত। তোমার কারণে মিমি আকাশকে অনেক অপমান করেছিল একদিন। সে জেদ থেকেই জন্মদিনের পার্টিতে এইসব করা। তবে আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র তোমাদের মধ্যে ভুল বুঝিয়ে ব্রেকআপ করিয়ে নেওয়া, তারপর তোমাকে নিজের করে পাওয়া। কিন্তু এর মাঝে এত সব হয়ে যাবে, মিমি প্রেগনেন্ট হবে, এসব আমাদের ভাবনাই ছিল না। আমি তোমার ভালোবাসা পেতে বাধ্য হয়ে অন্যায় পথে পা দিয়েছি, শুধু তোমাকে পেতে। এটা যদি হয় আমার পাপ, তবে হ্যাঁ, আমি পাপী, আমি অপরাধী। ওই দিন আমি সায়রাকে চড় দিয়েছিলাম, তবে সে কোনো প্রতিবাদ করেনি। আমি তোদের খুন করে দেব। আর তোরা যে মাদক সাপ্লাই করিস, মহল্লায় সে খবরও পুলিশকে দিয়ে দেব। তোদের যত যত অপকর্ম সব জানিয়ে দেব পুলিশকে। তখনই আকাশ আমায় কৌশলে আটকে ফেলে। এরপর থেকে আমি আর আকাশ আর সায়রার আয়ত্তে বন্দি ছিলাম। ওরা আমায় একটা বাড়িতে আটকে রেখেছিল। মিমি, আমি কি করে তোমার কাছে আসতাম বলো না? অনেক কষ্টে ছুটে এসেছি তোমার কাছে। তুমি কেন অপেক্ষা করলে না আমার জন্য? সব দোষ কি আমার ছিল মিমি? যার জন্য এত বড় শাস্তি আমায় দিলে? আলফি নিজেকে মানাতে পারছে না মিমি তাকে ছেড়ে চলে গেল। একজন নার্স আলফির দিকে একখণ্ড কাগজ এগিয়ে দিয়ে বলল, পেশেন্ট অপারেশন আর আগে এটা দিয়ে বলেছিল আপনাকে দিতে। আলফি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে পরম যত্ন করে কাগজখানা নিল। ভাঁজ না খুলেই ঘুরিয়ে ফিরে দেখে তা আবার যত্ন সহকারে বুক পকেটে রেখে দিল। মিমির দিকে তাকিয়ে আওড়ালো, আমার তৃষ্ণার্ত চোখে তোমাকে পাওয়া রাখে। আর নিঃশ্বাসই ছিল শেষকালের আলিঙ্গনের তৃষ্ণা। সে তৃষ্ণা আর মিটানো হলো না মিমি, তুমি কেন বুঝলে না? রুমে চোখ বুলিয়ে দেখলো বাচ্চাটা নেই। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটাও জানে না সে। ধীরে ধীরে এগিয়ে গেল বাইরে। আগের মতোই দাঁড়িয়ে আছে নিতো। তার পাশে বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে মাহিন। ক্রমাগত কেঁদেই যাচ্ছে সে। পাশ থেকে একজন অপরিচিতা বলে উঠল, আহারে, বাচ্চাটা কেমনে কান্দায় যাইতেছে কতক্ষণ দইরা। আর কাঁদবি বা না কেন? অন্য বাচ্চার জন্য জন্ম হলে মায়ের বুকে রাহা হয়। দাদি নানিরা কত আদর করে কোলে নেয়, মধু দেয় মুহে। আর এই বাচ্চাটার কপাল খারাপ। জন্মের সময়ে মা হারাইল, পোড়া কপাল নিয়ে জন্মাইল পোলাডা।
কথাটা নিতু আর আলফি কারো কানে পৌঁছাতে ব্যর্থ হয়নি। অবশ শিশুটা হয়তো কথাটা শুনতেও বুঝতে পেরেছে, তাই কান্নার আওয়াজ আগে থেকে দ্বিগুণ বাড়িয়ে কাঁদছে সে। নিতু আর দাঁড়িয়ে থাকতে পারল না। শিশুটির কান্না তার ভেতরের মাতৃসত্তাকে নাড়িয়ে দিল। ভেজা চোখে তাকালো বাচ্চার দিকে। কাপা হাতে মাহিনী থেকে বাচ্চাটা নিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। বাচ্চাটা কি বুঝে মুহূর্তে কান্না থামিয়ে দিল। আলফি দরজা ধরে এসব দৃশ্য দেখে শত ব্যথার মাঝেও এক তৃপ্তি পেল। মনে মনে বলল, সে সেখানেই নিরাপদ। আমার পাপী চেহারার নিষ্পাপ ফেরেস্তার ন্যায় শিশুর সামনে না নেওয়াই শ্রেয়। মাহিন এক ফাঁকে ডাক্তারকে জিজ্ঞেস করল, আমরা সবাই তো বলেছিলাম মিমিকে বাঁচানোর জন্য, তাহলে উল্টো হলো কেন? মহিলা ডাক্তারটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অপারেশনের আগে পেশেন্ট আমার হাত ধরে জোর করে বলেছিল তার বাচ্চাটাকে যেন পৃথিবীর আলো থেকে বঞ্চিত না করতে। আমি ইচ্ছে করে এতদিন ওষুধ খাইনি। বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। এই পৃথিবী আমার জন্য না। আমার অনাগত সন্তান যে পৃথিবীর আলো দেখতে পায়নি, তাকে পৃথিবীতে আসতে দিন প্লিজ। আমি একজন নারী হয়ে সন্তানের জন্য আর একজন নারীর এমন আকুল মিনতি ফেলতে পারিনি। মাহিন ডাক্তারকে কিছু বলার ভাষা খুঁজে পেল না। মিমিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো। একদিন যে মিমি বউর বাড়িতে থাকার জন্য সকলের হাতে পায়ে ধরেছিল, সে বুবুর বাড়িতে আর ফিরা হলো না তার। মিমির লাশটা মিমিদের বাড়িতে নেওয়া হলো। বাড়ির পাশে জমিটাতে কবর দিয়েছে মিমিকে। রেহানা বেগম জানালা খুললে কবরটা দেখতে পাবে। নিতু সারাক্ষণ মনমরা হয়ে থাকে। বোনের মৃত্যু কিছুতেই মানতে পারছে না সে। সারাক্ষণ চোখের সামনে মিমির মুখটা ভেসে বেড়ায়। এত এত মন খারাপের মাঝেও বাবুটার যত্নের কোনো কমতে রাখে না। মন খারাপে যখন ডোব দেয় নিতু, বাবুটা তখনই কেঁদে উঠে জানান দেয়, আমি আছি তো, সে চলে গেছে, আমাকে দিয়ে গেছে তো। নিতু পরম আবেশে বারবার বুকে জড়িয়ে নেয় তাকে। মিমি এতদিন যে রুমে থাকতো, নিতু দিনে 100 বার যায় সে রুমে। টেবিলের ওপর থেকে একটা ডায়েরি পেয়েছে, তেমন কিছু নেই। 2 পৃষ্ঠা লেখা, নিতুকে উৎসর্গ করে, বুবু আমায় মাফ করে দিও। তোমাকে খুব জ্বালিয়েছি আমি। বাবার মৃত্যুর আমার মনে নেই তেমন, অনেকটাই ছোট ছিলাম। তারপর থেকে বাবার ছায়াটা তুমি দিয়েছিলে আমায়। মা যখন মারত, তুমি তখন আহ্লাদে আমায় মাথায় চড়াতে। কত স্মৃতি বলে শেষ করার না। আমার জীবনের এত বড় দুর্ঘটনা, সেটাও তোমার কাছেই সমাধান পেলাম। আমি হাঁপিয়ে গেছি জীবন নিয়ে। তোমায় আর নতুন করে জ্বালাতে চায় না, তাই এতদিনের একটা ওষুধ দুধ কিছুই খায়নি। এসব জানতে পারলে খুব করে বকতে আমায়, কিন্তু যখন জানবে তখন হয়তো বকতে পারবে না আর। বকার জন্য আমায় পাবে না। আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি বুবু, তাই তোমাকে একটা বাচ্চা উপহার দিয়ে যাব। তার মাঝে আমায় খুঁজে নিও। মায়ের কথা আর কি বলবো, আমি তো তার সন্তান হওয়ার যোগ্য না। তুমি তাকে দেখে রেখো। 5 বছর পর তুমুল বৃষ্টি বর্ষণ হচ্ছে। রিহান দৌড়ে গিয়ে মাকে বলল, আম্মু একটা ছাতা দাও জলদি। উত্তর, নিতু কপাল কুঁচকে বলল, এ বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে কি করবে রিহান? এই জন্যই নানা বাড়িতে আসতে চায় না। তুমি কিন্তু কথা দিয়েছিলে নানু বাড়ি এসে বৃষ্টিতে ভিজবে না। আহ আম্মু, বৃষ্টিতে ভিজবো না বলেই তো ছাতা চাচ্ছি, একটা ছাতা দাও না। নানু রুমের জানালা থেকে দেখলাম একটা পাগল বসে আছে বৃষ্টিতে। এভাবে ভিজলে তো তার অসুখ হবে, তাই না? তার জন্য ছাতা চাচ্ছি আম্মু। নেতুর ভেতরটা ধোক করে উঠল। বাবা! রিহানের ডাকে ঘুরে তাকায় আলফি। কিছু না বলে আবার মিমির কবরের দিকে তাকিয়ে আছে। রিহান খুব করে ডাকল, ঘরে আসতে বলল, তাতে লাভ হলো না। আলফি কবরের পাশে গাছটার নিচ থেকে এক পাও নড়ল না, আর না কোনো কথা বলল। সে এমনই। রিহান এখন ছোট, এত সব বোঝে না। তবুও রিহানের মুখে যখন আলফিকে পাগল বলে সম্বোধন করতে শুনল, মাহিন তখন বলল, ওইটা তোমার বাবা হয়। বিপরীতে রিহান বলল, তুমি তো আমার পাপা। তাহলে আমার আরেকটা বাবা কেন? মাহিন বুঝল রিহান এখনো ছোট, সব জানার বা বুঝার বয়স তার হয়নি। তাই সহজ ভাষায় বলল, এটা আর একটা বাবা, আর আমি পাপা। বড় হলে বুঝবে। ছোট রিহানি তাই মেনে নিল। বয়স হলে হয়তো জানবে বুঝবে সবটা। নিতু চোখ পাকালো মাহিনকে। এসব কি? রিহানকে কি বলছে মাহিন? পাগল হলে নাকি? মাহিন শান্ত সুরে বলল, রিহানের সবটা জানার অধিকার আছে। আলফির অধিকার আছে কারো মুখে বাবা ডাক শোনার। আলফি মিমির কবরের পাশে বসে থাকে সারাক্ষণ। রেহানা বেগম পারে না মির কবরের পাশে ওই পাপী পাগলটাকে খাবার না দিয়ে থাকতে। রোজই খাবার দেয় রেহানা বেগম। আলফি কখনো খায়, কখনো বা না খেয়ে থাকে। বৃষ্টি শেষ হলে যখন এক চিলতে রৌদ্র দেখা দিল, আলফি তখনও পুরনো একটা ছিঁড়া কাগজ সে রোদে ধরল। ভিজে গেছে কিছুটা।
হ্যাঁ, এটা সেই কাগজ যা মিমি মৃত্যুর আগে আলফির জন্য রেখে গেছে। আলফি, আমি জানি একদিন না একদিন তুমি আমার খোঁজ করবে। হয়তো তখন আমাকে পাবে না, বা পেয়েও হারাবে। সত্যিটা হয়তো একদিন জানবে আমার সাথে কতটা অন্যায় করা হয়েছে। তবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমায় বিশ্বাস না করার আগুনে পড়বে সেদিন তুমি। হ্যাঁ, এটা সত্যি। তুমি ভালোবেসেছিলে আমায় অনেক। তবে আফসোস, ভালোবাসার মানুষটার প্রতি তোমার বিশ্বাসের এতটাই ঘাটতি ছিল, যার একসাথে বাঁচতে দেয়নি। তুমি হৃদয় স্পর্শ করলা ঠিকই, কিন্তু তার কম্পন বুঝতে পারলা না। যাকে ভালোবাসলা তার চোখের ভাষায় বুঝতে পারলে না। ব্যর্থ জীবন তোমার। ব্যর্থ তুমি। তুমি তোমার মতো করে জীবন গুছিয়ে নিও। যে সন্তানকে জন্মের আগে নিজের বলে মাননি, সে সন্তানকে কখনো নিজের বলে দাবিও করো না। তোমার পরিচয় ছাড়াও তার সুন্দর জীবন গঠন হবে। আর হ্যাঁ, আমার এই অবস্থার জন্য নিজেরে দায়ী ভেবো না। তোমার প্রতি আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি জানি তুমি আমায় অনেক বেশি ভালোবাসো। দুজনই পরিস্থিতির শিকার। তাই তোমার দোষ দিয়ে দোষী আমি করব না। ভালো থেকো। ইতি, কলঙ্কিনী। আলফি সে কাগজখানা সম্বল করেই বসে থাকে কবরের পাশে। ক্ষণে ক্ষণে চোখের সামনে ভেসে ওঠে দাউ দাউ করা আগুন। সে আগুনের তৃপ্তি পায় আলফি। এই সে আগুন, যে আগুনে দুইটা মানুষরূপী শয়তানের জীবনের সমাপ্তি ঘটেছে। পূর্বের ঘটনা। সায়রার আকাশ যখন আলফিকে একা রেখে চলে গেল, সে তখন বুঝে উঠতে পারছিল না কি করবে। তবে যে করেই হোক, তাদের শেষ করতে হবে। শেষে মাথায় বুদ্ধি আটল। যেভাবে সেই কাজ, গ্যাস সিলিন্ডারের পাইপটা কেটে দিল সায়রার আকাশ সে সময় আসবে তার ঘণ্টাখানেক আগে। এরপর রান্নাঘর থেকে একটা দেয়াশলা নিয়ে নিল নিজের কাছে। 1 মিনিট 2 মিনিট করে অপেক্ষা, কখন তারা আসবে। যেই দেখলো তাদের গাড়ি এসে থেমেছে, তখনই দরজার আড়ালে লুকিয়ে পড়ল। সায়রার আকাশ বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকতেই আলফি দরজার বাইরে গিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। তারপর দিয়াশলাইয়ের একটা কাঠিতে আগুন জ্বালিয়ে জানালার বাইরে থেকে রুমের ভেতর তা ফিক্কে মারল। মুহূর্তের মধ্যে সারা ঘর আলোকিত হয়ে উঠল। দাউ দাউ করে আগুন জ্বলছে। এতক্ষণে এই অজপাড়া গায়ে কেউ বাঁচাতে আসবে, ততক্ষণে তারা পুরো ছাই হয়ে যাবে। আর না কেউ বুঝতে পারবে কিভাবে আগুন লেগেছিল। আলফি সেদিন মুচকি এসে মনে মনে বলল, আমার জীবনে যে ধ্বংস তোরা এনেছিলি, তার সমাপ্তি আজ তোদের জীবন দিয়ে শেষ। সেদিন আকাশ আর সায়রার বাঁচানোর জন্য আহাজারিতে আলফি পেয়েছিল জীবনের সবথেকে সুখ। কেউ জানেনি আগুনটা লাগানো হয়েছিল। পুলিশ সহ সকলেই ভেবেছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে। তাদের মৃত্যুর সাথে সাথেই মহলের প্রায় সব অপকর্ম বন্ধ হয়ে যায়, কেননা তারাই ছিল সবকিছু লিডার। আলফির চোখে এখনো মাঝে মাঝে সে আগুন রশ্মি ভেসে ওঠে, আর ঠোঁটে ফুটে ওঠে এক অমায়িক হাসি রেখা। সন্ধ্যায় সকলে মিলে চা নাস্তা করছিল। সেলিম চৌধুরী রিহানকে কাছে টেনে কোলে বসিয়ে বলে, দাদু ভাই, তোমার ড্রিম কি? বড় হয়ে কি হতে চাও? ছোট রিহান এক মুহূর্ত না ভেবে উত্তর দিয়ে দিল, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই দাদু। ডাক্তার হয়ে আমার আরেকটা বাবা আছে না, তাকে চিকিৎসা করে ভালো করব। আরেকটা বাবা বলতে রিহান কাকে বোঝাচ্ছে তা সকলের বোধগম্য হলো। রিহানের এমন সুন্দর মন মানসিকতার সকলের সাথে মিশে ওঠার ব্যাপারটা সকলের অনেক পছন্দের। সুন্দর পরিবেশ রিহানকে সুন্দর করে বাঁচতে আর ভাবতে শিখায়। চৌধুরী বাড়ির সকলের চোখের মনে রিমি রেখে যাওয়া একমাত্র সম্বল রিহান চৌধুরী। সমাপ্ত।